ইসরায়েল বেঁচে আছে অনেকটা আমেরিকার জন্যই। একদিকে যেমন আমেরিকাকে টানতে চাচ্ছে, আবার অন্যদিকে ইরান যেন নিউক্লিয়ার পাওয়ার হয় সেটাও আবার চাচ্ছে। মানে দুটো করেই সে জিততে চাচ্ছে। আক্রমণ করে ইরানকে অনেকটা বাধ্য করছে সে যেন একটা নিউক্লিয়ার পাওয়ার হয়। নেতানিয়াহুর সরকার বহু বছর ধরেই ইরানের সাথে যুদ্ধ করার বিষয়ে তার একেবারে রীতিমতো লিস্টে ছিল, এবং তার ধারণা যে প্যালেস্তাইনরা যেই রেজিস্ট্যান্স দিচ্ছে বা হামাসের যেই সাপোর্ট বা হুতিজ, হিজবুল্লাহ, এগুলো সবগুলোই হচ্ছে ইরানের জন্য, এবং ইরান দিন দিন শক্তিশালী হয়ে যাচ্ছে। তাকে যদি একটা যুদ্ধের মধ্যে যদি আনা যায় তাহলে দুটো জিনিস হতে পারে আউটকাম। একটা আউটকাম হলো আমেরিকাকে আরও কাছে নিয়ে আসা, যেটা সে সবসময় চেষ্টা করছে এবং আরও মরিয়া হয়ে উঠেছে যেহেতু ডোনাল্ড ট্রাম্প, তার একটা চেষ্টা ছিল বলতে গেলে, হয়তো এখনও কিছুটা আছে, সেটা হলো কিভাবে এক ধরনের শান্তি আনা যায় কি না। এখন সেটা করার জন্য আমরা দেখলাম যে ট্রাম্প তার সরকার ইরানের সাথেও নেগোসিয়েশন শুরু করেছিল, এখনও চলছে নেগোসিয়েশনটা, এখন চলছে, মানে আর যাবে কিনা বোঝা মুশকিল, তবে একটা নেগোসিয়েশন শুরু হয়েছে কিভাবে নিউক্লিয়ার যেই পলিসি আছে বা নিউক্লিয়ার ডিল স্যাংশন ওঠানো, এটা নিয়ে। এখন নেতানিয়াহু মনে করে যে এটা যদি সাকসেসফুল হয়, আমেরিকার সাথে ইরানের যদি সম্পর্ক যদি ভালো হয়ে যায়, তাহলে ইসরায়েলের একটা বিরাট, তার চিন্তাভাবনার যে কাঠামো, তার বিরাট লস। সেই জায়গায় এটার একটা ভাঙন যদি ঘটানো যায়, এটা হলো একটা দিক, যে সে চেষ্টা করছে কোনোভাবেই যেন আমেরিকার সাথে ইরানের যেন ডিল না হয়, তাহলে সে একেবারেই একা হয়ে যাবে। কেন এমনিতে আমরা দেখেছি যে বিশাল একটা ডিল হয়েছে সৌদি আরবিয়ার সাথে, তো সেই ধরনের যদি একটা বড় ডিল ইরানের সাথে হয়, এবং যেহেতু ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী, এবং মনে রাখতে হবে যে ইরানের মার্কেট কিন্তু অনেক বড় ইসরায়েলের চেয়ে, বরং ইসরায়েল বেঁচে আছে অনেকটা আমেরিকার জন্যই। কেন প্রতি বছরই অস্ত্র হিসেবেই $4 বিলিয়ন মতন পায়, তো সেই হিসাবে ইসরায়েলের নিজের সেই ক্ষমতা নেই যেটা ইরানের আছে। এখন সেই হিসাবে বিশাল ডিল হওয়ার সম্ভাবনা আছে, এবং ওইটাই হলো ভয় নেতানিয়াহুর। তো এটাকে থামানোর এই হলো একটা উপায়। আর একটা হলো এই ধরনের আক্রমণ করে ইরানকে অনেকটা বাধ্য করছে সে যেন একটা নিউক্লিয়ার পাওয়ার হয়। মানে যতটা না ইরান চাচ্ছে, এখন ইসরায়েলই চাচ্ছে সে যেন একটা হয়। সে হলেই সে তখন আমেরিকাকে বলতে পারবে, এই তো আমি এত বছর যেটা বলে, তার জনগণকেও বলতে পারবে যে আমি তো বলে আসছি যে হ্যাঁ, ইরান কিন্তু আসলেই নিউক্লিয়ার ওয়েপেন্সই করবে, এগুলোর হলো সব কি বলা হয় কথার কথা। এইটা প্রমাণিত হলে আমেরিকা তখন বাধ্য হবে আরও স্ট্রং স্যাংশন দেওয়া বা আরও স্ট্রং পলিসি নেওয়া। তার মানে হচ্ছে যে একদিকে যেমন আমেরিকাকে টানতে চাচ্ছে, আবার অন্যদিকে ইরান যেন নিউক্লিয়ার পাওয়ার হয় সেটাও আবার চাচ্ছে। মানে দুটো করেই সে জিততে চাচ্ছে। এখন এই পলিসি টিকবে কিনা, এই পলিসির আমেরিকার জনগণ কতখানি মেনে নেবে, ইসরায়েলের জনগণ কতখানি মেনে নেবে, কারণ এটা তো অনেকটা রীতিমতো এমন একটা পলিসি যেটা বলা হয় আছে না, দুষ্টু লোকই চিন্তা করতে পারে যে আমি এমন একটা কিছু করলাম, মানে ক্ষতি করে আমি লাভ করছি, তাই না? এই অন্যের ক্ষতি করে লাভ করার যে বিষয়টা, এটা তো মানে লং টার্মে ভালো হওয়ার কথা না। তো এখন আমাদের দেখতে হবে যে ইসরায়েলের জনগণ কীভাবে দেখছে, কারণ এমনিতেই নেতানিয়াহুর সাপোর্ট বেস কিন্তু কমে গেছে ইসরায়েলের ভিতরেই। তারপরে আমেরিকার জনগণ কী করছে, আর একটা বড়ো আকারে ইউরোপের মধ্যে একটা বড় পরিবর্তন আসছে, বিশেষ করে জনগণের মধ্যে, এবং একটা দুটো রাষ্ট্র আবার পরিবর্তনও করছে, তারা 2 রাষ্ট্র মেনেও নিচ্ছে, সেখানে কিন্তু একটা পরিবর্তন হচ্ছে যেহেতু জনগণের একটা বিরাট প্রেশার পড়ছে সেই সব দেশের সরকারের উপর। তো সেখানে আমাদের এখন দেখা দরকার যে ইউরোপের জনগণ আরও বড় আকারে এই নেতানিয়াহুর এই পলিসি মেনে নেবে কিনা, 1, 2 ইসরায়েলের জনগণ নেবে কিনা, আরও বড় যেটা সেটা হলো আমেরিকার
জনগণ এটাকে মানবে কিনা, এই তিনটার উপরে আমাদের নির্ভর করতে হবে যদি সেখানে একটা পরিবর্তন যদি আসে শান্তির দিকে। এটা স্থায়ী হলে আমি মনে করি ইউরোপ আমেরিকার ক্ষতি আরও বিশাল হবে। এমনিতেই ইউক্রেনের যুদ্ধে কিন্তু ইউরোপ অনেকটা ভেঙে পড়ার অবস্থায় চলে গেছে। আমরা প্রতিদিনই দেখি যে বিশাল বিশাল মিছিল কিন্তু সেখানে যাচ্ছে, মানুষ প্রতিরোধ করছে, প্রতিবাদ করছে ইত্যাদি। তো সেই জায়গায় আমাদেরও ক্ষতি হবে, কোনো সন্দেহ নেই, কারণ সাপ্লাই চেনের ক্ষতি হবে, তেলের দাম ওঠানামা করবে, আমাদের যারা মিডল ইস্টে কাজ করে তারাও ক্ষতিগ্রস্ত হবে। ইরানে কিন্তু মনে রাখতে হবে যে আমাদের বাংলাদেশি ওখানে আছে একটা কমিউনিটি, তাদেরও ক্ষতি হবে। তো সেই হিসাবে যুদ্ধ হলে তো সবারই ক্ষতি হবে, সেখানে আমাদেরও ক্ষতি হবে। কিন্তু আমি মনে করি যে ইউরোপ হজম করতে পারবে না বড় একটা যুদ্ধ। আমেরিকাও অবস্থা নেই বড় একটা যুদ্ধ হজম করা, যেখানে আমেরিকা নিজে জড়িত হয়ে যাবে। যার জন্য আমেরিকার চেষ্টা থাকবে সে কোনোভাবেই যেন নিজে জড়িত না হয়, ইসরায়েলের মাধ্যমে যতটুকু করা যাচ্ছে ইত্যাদি। তো এখন আমাদের দেখা দরকার যে কতখানি প্রেশার নিতে পারে এই যেই পাল্টা আক্রমণ হলো ইরানের, সেটা ইসরায়েল কতখানি নিতে পারে, এর আবার পাল্টা আক্রমণ হবে কিনা সেটাও দেখার বিষয়। তবে কোনো সন্দেহ নেই বড় যুদ্ধ হলে পুরো বিশ্বের ক্ষতি হবে, কিন্তু আমি মনে করি বড় আকারে ইউরোপ আর আমেরিকা যে ধসটা নেমেছে সেটা আরও ত্বরান্বিত হবে। আমাদের একটা তো অলরেডি আমরা দেখেছি, পররাষ্ট্র মন্ত্রণালয় স্টেটমেন্ট দিয়েছে যে আমরা শান্তি চাচ্ছি, এবং তারা কনডেম করেছে যে ইসরায়েল এই ধরনের কীভাবে একটা আক্রমণ করে অন্য একটা দেশে, সেটা কনডেম করেছে। কিন্তু আমাদের কাঠামো আমরা ওই তৈরি করতে পারিনি যে একটা নেগোসিয়েশনে যাওয়া, যেটা আমরা দেখছি দোহা তৈরি করতে পেরেছে, আমরা টার্কি তৈরি করতে পেরেছে। ওই পর্যায়ে আমাদের যাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল, এখনও আছে। কারণ মনে রাখতে হবে যে ইরাক আর ইরানের যুদ্ধ যখন হচ্ছিল তখন কিন্তু প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু একটা উদ্যোগ নিয়েছিলেন তিনি, এবং যথেষ্ট সচেতনভাবেই কিন্তু বাংলাদেশ জড়িত ছিল ওই নেগোসিয়েশনে। আমরা ওই পর্যায়ে যেতে পারি, কিন্তু আমাদের কিন্তু যেই কাঠামোটা আছে, যেহেতু আমরা কোনো দিকে ঝুঁকে নেই, কিন্তু এই জায়গায় আমার মনে হয় না সম্ভব আছে, যেহেতু প্রথমত আমরা ইসরায়েলকে মেনেই নেই না, কারণ আমরা সবসময় প্যালেস্তাইনের সাথে আছি। এখানে যেটা করা যেতে পারে সেটা হলো আমেরিকাকে এবং ইউরোপকে বোঝানো, এবং বাংলাদেশ বড় আকারেই যদি আরব বিশ্ব, ওআইসি, এমনকি দক্ষিণ এশিয়ার দেশ মিলেও যদি একটা কাঠামো তৈরি করতে পারে, তাহলে হয়তো বাংলাদেশ একটা বড় ভূমিকা রাখতে পারে। কিন্তু আপাতত আমরা ওই কাঠামোটা কিন্তু তৈরি করতে পারিনি। তৃতীয় মহাযুদ্ধ মানেই হলো সুইসাইড করা। এখন জেনে শুনে যদি কেউ সুইসাইড করতে চায়, এটা সম্ভব না। সেই কাঠামোটা আমার মনে হয় না। মনে রাখতে হবে যে হ্যাঁ, যুদ্ধ হচ্ছে, যখনই যুদ্ধ হয় তখনই তৃতীয় বিশ্বের যুদ্ধ কথা বলা হয়। ছোটোখাটো যুদ্ধ কিন্তু হচ্ছেই। দ্বিতীয় মহাযুদ্ধের পরে যুদ্ধ থেমে নেই, মানে মানুষ ভিয়েতনামের যুদ্ধ ভুলে গেছে, বা আমাদের ৭১-এর কথাও অনেকে হয়তো ভুলে গেছে। কিন্তু মনে রাখতে হবে যে যুদ্ধ কিন্তু সবসময় ছিল। ইরাকে একটা বিশাল যুদ্ধ হয়েছে, কুয়েতে যুদ্ধ হয়েছে, সার্বিয়াতে যুদ্ধ হয়েছে, তাই না? যুদ্ধ কিন্তু সবসময় হচ্ছে, এখনও আছে। তবে তুলনামূলকভাবে যদি আমি দেখি যেই পরিমাণে মানুষ দ্বিতীয় মহাযুদ্ধে মারা গেছে, যেটাকে বলা হয় ৬ বছরে ৬৬ মানে 66 মিলিয়ন লোক মারা গেছে, তার মানে প্রতি বছর ১১ মিলিয়ন মারা গেছে। ওই পর্যায়ে আমরা এখন পর্যন্ত নেই। কিন্তু তৃতীয় মহাযুদ্ধ তো মানে এটা তো মানে একটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া। তো সেই জায়গায় আমার মনে হয় না যথেষ্ট মানুষ আছে, কারণ কারো অত স্টেক নেই। নেতাহীনও থাকতে পারে, কিন্তু আমার মনে হয় না ইসরায়েলের জনগণেরও আছে। যার জন্য আমাদের অপেক্ষা করতে হবে যে কী বলা হয়, ইসরায়েলের জনগণ কীভাবে এখন রাস্তায় নামে।